সুপ্রিম কোর্ট বলছে, রাজ্য শুনছে, কেন্দ্রীয় বাহিনী দেখছে। কালো আগুন জ্বলছিল, আজও আগুন জ্বলছে, আজও পরিস্থিতি উত্তপ্ত। আমি জানি না এই মুহূর্তে দাঁড়িয়ে এই রাজ্যের একজন সাধারণ মানুষকে কি বলা যায়, যে তিনি কি করতে পারেন। কারণ একদিকে যখন এই ঘটনা নিয়ে বিভিন্ন স্তরে আগ্নেয়গিরি ফাটছে, তখন আরেক দিকে দেখা যাচ্ছে ঠিক চাকার মতো বিষয়টা ঘুরছে। যেটা হওয়ার কথা নয় সেটা হচ্ছে, ঘুরে কিছুক্ষণ পর সেটা আবার হচ্ছে, আবার কিছুটা এগিয়ে সেটা আবার হচ্ছে। গোটা বিষয়টা একটু ভেঙে বলা যাক। প্রথমেই আসি গতকালের যে ঘটনা সেই কথায়, অর্থাৎ 1 এপ্রিল যে ঘটনা ঘটেছে। 1 এপ্রিল এপ্রিল ফুল, এবং গতকালের ঘটনাটা শুনে আপনার এপ্রিল ফুলের গল্পের মতোই লাগবে যে একটা রাজ্য, যেখানে রাজ্য পুলিশ রয়েছে, প্রশাসন রয়েছে, কেন্দ্রীয় বাহিনী যে রাজ্যে বর্তমানে উপস্থিত রয়েছে, সেখানে এই সব কিছুর মধ্যে কিছু লোকজন, একটা লোকের ভিড়, তারা এই রাজ্যের কোনো রাজনীতিবিদ, রাজনৈতিক নেতা নেত্রী নয়, জুডিশিয়াল অফিসার, বিচারপতিদের 7 ঘন্টা ধরে আটকে রেখে দিয়েছে, ঘেরাও করে রেখে দিয়েছে। সেই বিচারপতিরা যারা এসআইআর এর কাজের সঙ্গে যুক্ত, সেই এসআইআর যে কাজটা করার কথা ছিল নির্বাচন কমিশনের এবং রাজ্য সরকারের সেখানে সহায়তা করার কথা ছিল, তারা দুজন এই কাজটা করতে পারেনি, একে অপরের কলার ধরতে উদ্যত হয়েছে, যে কারণে আদালতকে হস্তক্ষেপ করতে হয়েছে, বাধ্য হয়ে এই জুডিশিয়াল অফিসারদের নিয়ে আসতে হয়েছে 7 লক্ষ যে নাম রয়েছে তার ঝাড়াই বাছাই করার জন্য। না হলে এই বিচারপতিদের এই গোটা বিষয়টার মধ্যে ঢোকারই কথা নয়। তাদের ঘেরাও করে রেখে প্রতিবাদ করা হচ্ছে, বলা হচ্ছে যে নাম বাদ গেছে, আমাদের নাম ঢুকিয়ে দিতে হবে, এবং সেখান থেকে এই ঘেরাও এমন জায়গায় যেখানে প্রাণনাশের হুমকি পর্যন্ত দেওয়া হচ্ছে। এবার আপনি যদি খুব টেকনিক্যালি দেখেন, এই কারুর নাম ঢুকিয়ে দেওয়া জুডিশিয়াল অফিসারদের সেই ক্ষমতা নেই, তাদের ক্ষমতা থেকে 10 মাইল এটা দূরে। কারণ এটা দেখার কথা ছিল প্রথমে নির্বাচন কমিশনের, তারা পারেনি। রাজ্য সরকারের সহায়তার কথা করার কথা ছিল, সেটা তারা করতে পারেনি। বর্তমানে রাজ্যের যে শাসক দল চিৎকার করে করে বলছে যাদের নাম বাদ যাচ্ছে, আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে, আমরা তাদের পাশে আছি, জান কবুল করে আমরা তাদের পাশে আছি, লড়াই করছি, তাদের সরকারের দেখার কথা ছিল, তারা সেটা দেখতে পারেনি। বর্তমানে জুডিশিয়াল অফিসাররা বিষয়টা দেখছেন, মানে তাদের হাতে সব ক্ষমতা তা নয়, আদালত বিষয়টা দেখছে, আদালত বিষয়টা মনিটর করছে, এবং তার জন্য ট্রাইব্যুনাল করা হয়েছে, সেখানে হিয়ারিং হবে। এইবার আপনি যদি সাধারণ মানুষের দিক থেকে বিষয়টা দেখেন এবং আপনি বলেন যে তাদের ক্ষোভটা তারা উগরে দিয়েছেন, কারণ তাদের নাম বাদ গেছে অন্যায়ভাবে, নথিপত্র সমস্ত কিছু তারা জমা দিয়েছেন, তারপরেও তাদের নাম বাদ গেছে। এই মুহূর্তে এই বিষয়টা নিয়ে লড়াই করার কথা যারা আবারও বলে চলেছেন, জান কবুল করে লড়াই করছি, তোমাদের পাশে আছি, তাদেরও কিন্তু বিষয়টা দেখার, বিষয়টাকে বোঝানোর মানুষকে যে এরপর কিভাবে তুমি এগোতে পারো সেই একটা দায়িত্ব ছিল, সেটাও তারা পালন করেননি। ফলে সমস্ত ক্ষোভটা এসে উগরে পড়েছে এই জুডিশিয়াল অফিসারদের ওপর। এবং এইখানে দাঁড়িয়ে সব থেকে বড় প্রশ্ন হচ্ছে যে ওই মানুষগুলোর কেন মনে হলো যে এইটা করলে একটা সমাধান আসতে পারে, বা তার থেকেও বড় প্রশ্ন, কারা তাদের এটা মনে করালো এবং এর মাধ্যমে লাভটা কি হলো। বর্তমানে এই ঘটনা ঘটার পর আসল সমস্যা উঠে আসার থেকে এই মুহূর্তে গোটা বিষয়টা বিজেপি, তৃণমূল, কেন্দ্র, রাজ্য বেশ করেছে, কি করে সাহস পেল, যারা করেছে তারা হিন্দু না মুসলিম, এই দুটো ভাগে বিভক্ত হয়ে গেছে, এই প্রশ্নগুলোতে বিভক্ত হয়ে গেছে। আমরা আসলে ধ্বংসে ইন্ধন জোগাতে খুব ভালোবাসি, শুধু মনে রাখি না যে সবকিছু ধ্বংস হলে নিজের ঘরও ভাঙবে। দ্বিতীয় অধ্যায়, সুপ্রিম কোর্টে কপিল সিব্বল আপনারা জানেন রাজ্যের তরফ থেকে আইনজীবী হয়ে থাকেন। কপিল সিব্বল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে বলছেন যে ধর্মাবতার, আপনি যা বলছেন আমরা মাথা নত করে শুনবো, আপনি বলুন আমরা শুনছি, কিন্তু আপনি এই যে কথাটা বললেন যে পশ্চিমবঙ্গে ল অ্যান্ড অর্ডারের কমপ্লিট ব্রেকডাউন হয়েছে, পশ্চিমবঙ্গের আইন কানুন সমস্ত কিছু একেবারে ভেঙে পড়েছে সম্পূর্ণভাবে, এইটা আপনি দয়া করে লিখবেন না। আপনি মুখে বলেছেন, কিন্তু এটা দয়া করে অর্ডারে লিখবেন না, তাহলে খুব ভুল একটা বার্তা যাবে। কপিল সিব্বল এই কথাটা কখন বলছেন? যার কিছুক্ষণ আগে সুপ্রিম কোর্টের তরফ থেকে পশ্চিমবঙ্গের অ্যাডভোকেট জেনারেল, পশ্চিমবঙ্গ রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে উদ্দেশ্য করে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলছেন যে আপনাদের রাজ্যে সবাই রাজনৈতিক ভাষায় আপনারা কথা বলেন, আপনাদের কি মনে হয় কোন দুষ্কৃতীরা এই সমস্ত কাজকর্ম করেছে সেগুলো আমরা জানি না, আমাদের কাছে কোনো খবর নেই? অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে। সুপ্রিম কোর্ট এই কথা বলছে পশ্চিমবঙ্গকে উদ্দেশ্য করে। পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসের সদ্য রাজ্যসভার সাংসদ হয়েছেন মেনকা গুরুস্বামী, তিনিও উপস্থিত ছিলেন রাজ্যের হয়ে, তিনিও সওয়াল করছিলেন। তিনি সুপ্রিম কোর্টকে বিষয়টা বলেন যে দেখুন, এটা একটা অরাজনৈতিক বিষয় ছিল, রাজনৈতিক দলের কেউ এখানে কোথাও যায়নি, মানুষজন স্বতঃস্ফূর্তভাবে জড়ো হয়ে অরাজনৈতিকভাবে এরকম একটা বিক্ষোভ দেখিয়েছেন। মোদ্দা কথা, তার বলার
কথাটা মানে তার বোঝানোর বিষয়টা হচ্ছে তৃণমূল কংগ্রেস এর মধ্যে ছিল না, শাসক দল কিন্তু এটা করেনি। এই কথা শুনে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলছেন, আপনি বলছেন এটা অরাজনৈতিক একটা বিক্ষোভ, অরাজনৈতিকভাবে লোকজন জড়ো হয়ে এইভাবে জুডিশিয়াল অফিসারদের ঘেরাও করে রেখে দিয়েছিল। তো তাহলে সেই এলাকার রাজনৈতিক নেতারা কি করছিলেন? পলিটিক্যাল লিডার যারা সেখানকার রাজনৈতিক ব্যক্তিত্ব, তারা কি গাবজাল দিচ্ছিলেন? এতক্ষণ ধরে প্রায় 7-8 ঘন্টা ধরে এটা চলতে থাকলো। যখন বিচারপতিদের বের করে আনা হচ্ছে রাত্রিবেলা, তখনও তাদের গাড়ি উদ্দেশ্য করে লাঠি ছোড়া হয়েছে, ইট ছোড়া হয়েছে, এই সমস্ত কথাবার্তা উঠে আসছে। এতক্ষণ ধরে এই ঘটনাটা ঘটলো, তাহলে ওই এলাকার রাজনৈতিক নেতারা কি করছিলেন? তাদের একবারও মনে হলো না যে আমাদের এলাকায় ঢুকে কারা না কারা তাহলে অরাজনৈতিকভাবে আগুন জ্বালানোর চেষ্টা করছে, এরকম সাংঘাতিক কাজ করছে, আমরা গিয়ে আগুনটা নেভাই? তাদের এই কথাটা একবারও মনে হয়নি। এবং পুলিশ কি করছিল, কেন্দ্রীয় বাহিনী কি করছিল, তাদের ভূমিকা কি, সেই নিয়ে একটু পরেই বিস্তারিত আসছি। কিন্তু রাজ্য পুলিশের কথা আগে বলি, পুলিশ কোথায় ছিল? আজকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলছেন যে হাইকোর্টের প্রধান বিচারপতি আমাদের চিঠি লিখে জানিয়েছেন এই ঘটনা যখন ঘটছে সেই ঘটনাস্থলে ওই এলাকার জেলা শাসক, পুলিশ সুপার কেউ গিয়ে পৌঁছাননি। হাইকোর্টের প্রধান বিচারপতিকে আলাদা করে আমাদের রাজ্যের স্বরাষ্ট্র সচিব, পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্র সচিব এবং ডিজিকে ফোন করতে হয়েছে, তারপর কিছু পদক্ষেপ দেখতে পাওয়া গেছে। এইবার এই যে বলা হচ্ছে বিষয়টা পুরোটাই অরাজনৈতিক ছিল, এই কথায় আসি। জানা যাচ্ছে মোথাবাড়িতে এই যে লোকজন জড়ো করে পুরো বিক্ষোভ প্রতিবাদ, এখানে একদম অগ্রণী ভূমিকা যিনি পালন করেছেন বা যার মুখ বা নাম সব থেকে ওপরে এগিয়ে আসছে বারবার এই বিক্ষোভের মুখ হিসেবে, তার নাম মোফাক্কেরুল ইসলাম। জানা যাচ্ছে তিনি পেশায় একজন আইনজীবী এবং তার একটি রাজনৈতিক পরিচয় আছে। বর্তমানে এবারের নির্বাচনে আপনারা জানেন হুমায়ুন কবিরের রাজনৈতিক দলের সঙ্গে হাত মিলিয়েছে আসাদুদ্দিন ওয়েসির AIMIM পার্টি, তাদের একটা জোট হয়েছে। জানা যাচ্ছে এই মোফাক্কেরুল ইসলাম, যিনি কিনা মোথাবাড়ির কালকের এই বিক্ষোভে একদম অগ্রণী ভূমিকা পালন করেছেন, তিনি এর আগে AIMIM এর হয়ে ভোটে দাঁড়িয়েছেন। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? মালদার মতো একটা জায়গা, যেখানে সংখ্যালঘু অধ্যুষিত একটা জায়গা, যেখানে তৃণমূল কংগ্রেসের যথেষ্ট দাপট রয়েছে, এবং সেই রকম একটা জায়গাতে এইরকম একটা বিক্ষোভের পরিস্থিতি এবং কিছু সময় একেবারে সন্ত্রাসের মতো পরিস্থিতি তৈরি করা হলো। তার মুখ হিসেবে যার নাম উঠে আসছে, যিনি এই সমস্ত কিছুতে মোটামুটি একটা অগ্রণী ভূমিকা পালন করেছেন বা নেতৃত্ব দিয়েছেন, তিনি হচ্ছেন মোফাক্কেরুল ইসলাম, যিনি এর আগে AIMIM এর হয়ে ভোটে দাঁড়িয়েছেন। তাহলে সেখানে শাসক দল তৃণমূল কংগ্রেস কিছুই করলো না এই বিষয়টাকে থামানোর জন্য, ঠান্ডা করার জন্য, পরিস্থিতি শান্ত করার জন্য কোনো রকম কোনো পদক্ষেপ নিল না। এর কারণ কি এটা যে তৃণমূল কংগ্রেস জানে যে সেখানে তাদের ভোট ব্যাংক রয়েছে, তারা যদি এই বিক্ষোভকে থামাতে যায় তাহলে নিজেদের ভোট ব্যাংকের উপরে চাপ পড়তে পারে। সেই কারণেই কি শাসক দলের তরফ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি? তার মানে বিষয়টা দাঁড়াচ্ছে নিজেদের যে তোষণের রাজনীতি, সেই রাজনীতি করতে গিয়ে নিজেদের রাজ্যে এরকম একটা পরিস্থিতি তৈরি করলো শাসক দল। এবারে পুলিশ, রাজ্য পুলিশ যে কোনো ব্যবস্থা নিল না, সেখানে পৌঁছালো না, পুলিশ সুপার নেই, জেলা শাসক যাচ্ছেন না, হাইকোর্টের প্রধান বিচারপতিকে ফোন করতে হচ্ছে, স্বরাষ্ট্র সচিবকে, ডিজিকে, রাজ্য পুলিশ সেখানে কেন পদক্ষেপ নিল না এত ঘন্টা ধরে যখন জিনিসটা চলছে? এটা হতে পারে আমাদের রাজ্য পুলিশের মনে দুটো দনমন চলছিল বা দুটো দ্বিধার কারণ ছিল। এক হচ্ছে শাসক দলের ভোট ব্যাংক, তাদের কিছু করতে গেলে, এর আগেও হয়তো তাদের বিরুদ্ধে কিছু করতে গেলে শাসক দলের তরফ থেকে বাধা এসেছে, এবারে আবার যদি করতে যাই নির্বাচনের সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে একটা অন্যরকম কাণ্ড ঘটতে পারে, সেক্ষেত্রে আমরা কেনই বা যাবো শুধু শুধু। আর দ্বিতীয় হচ্ছে রাজ্য পুলিশের সেখানে যারা কর্মীরা ছিলেন তাদের হয়তো মনে এই দনমনেও ছিল যে আমাদের তো ওপরতলা থেকে কেউ কিছু বলছে না, জেলা শাসক বলছেন না, পুলিশ সুপার বলছেন না, কেউ আমাদের কিছু বলছে না, তাহলে আমরা এবার নিজে থেকে কেন যেচে পড়ে গিয়ে কিছু করতে যাব, কোনো পদক্ষেপ করতে যাব। এবার এখানেই আসি তাহলে এই ওপরতলার কথায়। আগেই বললাম স্বরাষ্ট্র সচিব ডিজিকে আলাদা করে ফোন করতে হয়েছে, পুলিশ সুপার, জেলা শাসক কারুর দেখা পাওয়া যায়নি, এমনকি মুখ্য সচিবের সঙ্গে পর্যন্ত যোগাযোগ করা যায়নি যখন পশ্চিমবঙ্গে এরকম পরিস্থিতি চলছে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আজ বলছেন যে দেখুন আমরা ভীষণ ডিসঅ্যাপয়েন্টেড, আমরা খুব আশাহত হয়েছি যে কাল যখন এই রকম উত্তপ্ত পরিস্থিতি ঘন্টার পর ঘন্টা ধরে চলছে পশ্চিমবঙ্গে, তখন পশ্চিমবঙ্গের মুখ্য সচিব, চিফ সেক্রেটারি, তার সঙ্গে যোগাযোগ করার কোনো রাস্তা নেই, তার সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না, ফোন করা তো দূরের কথা, তাকে একটা মেসেজ পর্যন্ত করা যাচ্ছে না, তিনি এইভাবে যোগাযোগের বাইরে চলে গেছেন, মাঠে কেউ নেই। আপনারা জানেন কিছুদিন আগেই পশ্চিমবঙ্গের চিফ সেক্রেটারি বা মুখ্য সচিবকে বদল করেছে নির্বাচন কমিশন, একের পর এক জেলা শাসক বদল হয়েছে, পুলিশ কমিশনার বদল হয়েছে, এত কিছু যে বদল তাহলে করা হলো, তাতে লাভটা কি হলো? পুরনো মুখ্য সচিবকে সরিয়ে নতুন মুখ্য সচিব এসেছেন, নির্বাচন কমিশন নিয়ে এসেছে নতুন মুখ্য সচিবকে, তার সঙ্গে যোগাযোগই করা গেল না, তিনি মাঠেই নেই যখন এই পরিস্থিতি, তাহলে বদলেই বা লাভ কি হলো? আর আগের জনকে রেখে দিলেই বা লাভটা কি
কি হতো? সেই একই যদি পরিস্থিতি হবে, এত অদল বদল করে তাহলে কি ফলাফল হলো? কেন্দ্রীয় বাহিনী তাদের নাকি কবে থেকে নিয়ে এসে রেখে দেওয়া হয়েছে, কেন্দ্রীয় বাহিনীর কোনো দেখাটা পর্যন্ত পাওয়া গেল না যখন এই সমস্ত ঘটনা ঘটছে। কেন্দ্রীয় বাহিনীর তাহলে এতদিন আগে থেকে পশ্চিমবঙ্গে এসে এত কথা বলে হেঁকে ডেকে লাভটা কি হলো? মানে বিষয়টা হচ্ছে, নির্বাচন কমিশনের তরফ থেকে অনেক রকম প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, নিরপেক্ষ নির্বাচন হবে, আলাদা ধরনের নির্বাচন হবে, সবাইকে বদলে দেওয়া হচ্ছে, দারুণ একটা নিরাপত্তা ব্যবস্থা তৈরি করা হচ্ছে। প্রথমেই যদি দেখা যায় যে তাতে কোনোই লাভ হচ্ছে না, তাহলে মানুষের মধ্যে কি কনফিডেন্স তৈরি হবে? মানুষ কোথা থেকে কিসের ভরসা পাবেন? এবং এই গোটা ঘটনা অরাজনৈতিক, এর পেছনে কোনো রকম কোনো উদ্দেশ্য কারোর ছিল না, এটা সুপ্রিম কোর্টও কিন্তু মানতে নারাজ। সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হচ্ছে যে এইভাবে শুধুমাত্র বিচারপতিদের ভয় দেখানো হয়েছে, জুডিশিয়াল অফিসারদের ভয় দেখানো হয়েছে, তাই নয়, তারই সঙ্গে এর মাধ্যমে কিন্তু আদালতকে চ্যালেঞ্জ করা হলো। এটা কোনো সাধারণ ঘটনা নয়, মনে হচ্ছে এটা সম্পূর্ণ পরিকল্পিত এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে ঘটানো একটি ঘটনা। এর মাধ্যমে বিচারপতিদের মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা করা হয়েছে, যাতে যেটুকু যা কাজ আর বাকি রয়েছে, মামলাগুলো আপত্তি নিষ্পত্তির যা যা কাজ বাকি রয়েছে, গোটা প্রক্রিয়াটাকে যাতে এরপর ভেস্তে দেওয়া যায়, ঘেঁটে দেওয়া যায়। এরপরে আসে অবশ্যই রাজনীতির সেই ভাগ যেখানে একজনের তরফ থেকে আরেকজনকে দোষ দেওয়ার জায়গাটা শুরু হয়ে গেছে। তো অবশ্যই তৃণমূল কংগ্রেস বা শাসক দলের এখানে বক্তব্য হচ্ছে বিজেপি আসলে ঘুরিয়ে রাষ্ট্রপতি শাসন করতে চাইছে পশ্চিমবঙ্গে, সেই কারণে তাদের তরফ থেকে এরকম একটা কথা বলা হয়েছে এবং এরকম কাজ করা হয়েছে। বিজেপি এটা করিয়েছে যাতে একটা বাজে পরিস্থিতি তৈরি হয়, তারপর রাষ্ট্রপতি শাসন হয়ে যায়। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় আজ মঞ্চের ওপর থেকে আবার সম্পূর্ণ আলাদাই একটি থিওরি সামনে রেখেছেন, যেখানে তৃণমূল বিজেপি কেউই এসব করায়নি, আসলে এগুলো যে করিয়েছে সেটা হলো কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এখানে কংগ্রেসের অত্যাচারে এইসব ঘটনা ঘটেছে, এরকম একটা অশান্তির ঘটনা ঘটেছে। কেন আপনারা এটা করলেন? আমি মানছি আপনাদের ক্ষোভ আছে, আমাদেরও আছে, সেই কারণেই সুপ্রিম কোর্ট পর্যন্ত আমি ফাইট করতে গিয়েছিলাম এবং সেই ফাইট করেই 22 লক্ষ নাম ঢুকিয়েছি, আরও আমরা লড়াই করে নেব। দেখুন, যারা এই ঘটনা ঘটেছে তাদের প্রত্যেকটাকে যেন ধরা হয়, একটাকেও যেন ছাড়া না হয়। এটা আমার দলের পরিকল্পনা নয়, আমরা শান্তির পক্ষে, আমরা শান্তির সঙ্গে লড়ে নেব। কেন আপনারা এটা করলেন? জাজেদের আটকে রেখে কি হলো? এবার সিবিআই আসবে, কয়েকটা ছেলেকে গ্রেপ্তার করে নিয়ে যাবে, এনআইএ আসবে, নিয়ে যাবে, তারপর আপনারা দেখবেন এটা ওদেরই চাল। জেলে যাওয়ার পরে বলবে নাকে খত দাও, বলো বিজেপি করবে, তবে তোমাদের ছাড়বো। দেখুন, সবসময় মনে রাখবেন নির্বাচনের আগে এসব করতে নেই। আচ্ছা, তাহলে কখন করতে হয় সেটাও উনি জানেন নিশ্চয়ই, ওনার বলে দেওয়া উচিত। তাহলে সবশেষে হলোটা কি? সুপ্রিম কোর্টের ভর্ৎসনা, নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছে আরও বেশি করে কেন্দ্রীয় বাহিনী আনুন, মজুত রাখুন। রাজ্য সরকারকে যা বলার বলা হয়েছে, রাজ্য প্রশাসনকে বলা হয়েছে, পুলিশকে বলা হয়েছে, এদিকে মুখ্য সচিব থেকে শুরু করে সবাইকে শোকজ করা হয়েছে। মুখ্যমন্ত্রী মঞ্চের ওপরে উঠে সবটাই কংগ্রেসের ষড়যন্ত্র বলে শান্তির পায়রা উড়িয়ে দিয়েছেন। তারপর কি হলো? এই যে এতজনের এত বক্তব্য, অবশ্যই বিজেপিরও বক্তব্য আছে, বিজেপির তরফ থেকে এখানে বলা হচ্ছে যে সবটাই তৃণমূল কংগ্রেসের চক্রান্ত, তৃণমূলই করিয়েছে। তো এই যে সবার নানা রকম বক্তব্য, এর মাধ্যমে পরিস্থিতি কি ঠান্ডা হয়েছে? পরিস্থিতি কি, মানে একদম গ্রাউন্ড রিয়ালিটি, মাটিতে কি হচ্ছে, এই সব কথার কতটা প্রভাব দেখতে পাওয়া গেছে? জানি না কি প্রভাব দেখতে পাওয়া গেছে, কারণ দেখুন গতকাল রাতে এই ঘটনা ঘটার পর আজ সকালে আবার খবর এসেছে মালদায় জাতীয় সড়ক বন্ধ করে আটকে রেখে বিক্ষোভ দেখানো হচ্ছে এবং এইভাবে একের পর এক জাতীয় সড়ক ধরে আগুন জ্বলে যাচ্ছে, জাতীয় সড়ক ধরে ধরে অবরোধ করে করে বিক্ষোভ করা হচ্ছে। মালদায় প্রথমে জাতীয় সড়ক অবরোধ করা হয়েছে, 12 নম্বর জাতীয় সড়ক, তারপর জানা যাচ্ছে ময়নাগুড়িতে 27 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে সেখানেও বিক্ষোভ দেখানো হয়েছে। নাম কেন বাদ গেল, ভোটার তালিকায় নাম কেন উঠলো না, এই কথা বলে কোচবিহার মাথাভাঙা রাজ্য সড়ক অবরোধ করে সেখানেও বিক্ষোভ দেখানো হয়েছে এবং প্রতিটা জায়গায় এটা ঘন্টা 3 ঘন্টা 4 ধরে চলছে এবং টায়ার জ্বালিয়ে রাস্তায় বিক্ষোভ দেখানো হচ্ছে। একদম প্রথমে যে কথাটা বলেছিলাম, আগুন এখনো জ্বলছে। তাহলে পশ্চিমবঙ্গের বর্তমানে অবস্থা কি? পশ্চিমবঙ্গে সবাই নির্বাচনী প্রচারে ব্যস্ত, নির্বাচনী প্রচার চলছে। বর্তমানে আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি নিজে পশ্চিমবঙ্গে উপস্থিত রয়েছেন এবং তিনি ওদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নমিনেশন ফাইলে হেল্প করছেন, এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জায়গায় প্রচার করছেন আর বলছেন আমি কি করব, আমার হাত থেকে তো সবই নিয়ে নিয়েছে, সব কেড়ে নিয়েছে, আমার হাতে তো কিছুই নেই। এদিকে নির্বাচন কমিশন তারা হাজারখানেক বদলি করে ফেলেছে, কিন্তু তারপরেও কোনো লাভ দেখতে পাওয়া যাচ্ছে না। তারপরেও পশ্চিমবঙ্গের বুকে জুডিশিয়াল অফিসারদের কোনো রকম সুরক্ষা নিরাপত্তা কিচ্ছু নিশ্চিত করতে পারছে না নির্বাচন কমিশন। রাজ্য পুলিশের কথা যদি আপনি বলেন, আমি যদি ধরেও নিই যে রাজ্য পুলিশ তো প্রথম থেকেই অপদার্থ, তারা তো কিছুই করে না, এখানে আর কি করবে,
তাহলে কেন্দ্রীয় বাহিনী কি করছে? বোতাম টিপলেই নাকি কেন্দ্রীয় বাহিনী চলে আসবে, সে সমস্ত ব্যবস্থার কি হলো? তার মানে এখনো পর্যন্ত সেসব ব্যবস্থা কিচ্ছু করা হয়নি, শুধু মুখেই কথা বলা হয়েছে। জ্ঞানেশ কুমার কোথাও একটা বসে নির্বাচনের কোনো একটা কাজ দেখছেন এবং আজ হঠাৎ কিছুক্ষণ আগে তিনি তেড়েফুঁড়ে উঠেছেন এবং এখন তিনি বলছেন রাত 12টার মধ্যে কিন্তু মালদায় যারা যারা এই সমস্ত কাজকর্ম করেছে তাদের গ্রেপ্তার করে ফেলতে হবে, মোথাবাড়ি কাণ্ডে সবাইকে গ্রেপ্তার করে ফেলতে হবে। এখন তিনি উদয় হয়েছেন। আপনি ছিলেনটা কোথায় মশাই? কাল রাত 12টা পর্যন্ত জুডিশিয়াল অফিসারদের ঘেরাও করে রাখা হয়েছে, আজ সুপ্রিম কোর্টের তরফ থেকে এমন কথা সব বলা হচ্ছে, ভর্ৎসনা করা হচ্ছে, এখন সবে তিনি উদয় হয়ে বলছেন ব্যবস্থা নিয়ে নিন। তা ব্যবস্থা নিয়ে নেবার কথাটা আপনি আগে বলেননি কেন? আপনার লোক মনোজ আগরওয়াল তিনি এখানে রয়েছেন, তার মাধ্যমে সেই বার্তা আপনি আগে পৌঁছাননি কেন? যাদের বদলি করা হয়েছিল তার মধ্যে রয়েছেন মুখ্য সচিব, রাজ্যের মুখ্য সচিব, তার কোনো খোঁজ খবর নেই এরকম ঘটনার মধ্যে, তাকে ফোনে পাওয়া যাচ্ছে না, তাকে মেসেজ করা যাচ্ছে না, তিনি জানেনই না রাজ্যের মধ্যে কি ঘটনা ঘটে যাচ্ছে। অন্যদিকে জেলা শাসকের কোনো খোঁজ খবর নেই, পুলিশ সুপারের কোনো খোঁজ খবর নেই, ডিজি এবং স্বরাষ্ট্র সচিব রাজ্যের তারাও কিছু জানেন না। হাইকোর্টের প্রধান বিচারপতিকে তাদের ফোন করে জানাতে হচ্ছে যে দেখুন এরকম ঘটনা ঘটছে। সুপ্রিম কোর্ট এর মাঝখানে চিন্তা করছে, সুপ্রিম কোর্ট ভর্ৎসনা করছে রাজ্যকে। আমাদের রাজ্যের যে রাজনৈতিক দলগুলো তারা কি করছে? তারা সিইওর দপ্তরের কাছে চলে গেছে, সিইওর দপ্তরের সামনে তারা রয়েছে, সেখানে তারা বিক্ষোভ দেখাচ্ছে। আর যারা এই সমস্ত টায়ার জ্বালাচ্ছে তারা রাস্তা আটকাচ্ছে, আগুন জ্বালাচ্ছে, বিক্ষোভ দেখাচ্ছে। এই সমস্ত কিছুর মধ্যে যদি আপনার কিছু হয়ে যায় তাহলে বুঝতেই পারছেন কারোর কিন্তু দেখার কোনো সময় নেই, সবাই নিজের নিজের জায়গায় ব্যস্ত রয়েছেন। অতএব আপনার যদি কিছু হয়ে যায় সেই দায়িত্ব আপনাকেই নিতে হবে, সেটা আপনাকেই দেখতে হবে, আপনি কারোর কাছে কিন্তু আশা রাখতে পারবেন না। দেখছেন না একই গরমকাল তাই আবার হাঁড়ির হাল। আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের মতামত অবশ্যই জানাবেন। পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। ভালো থাকবেন।